হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণী। এর আগের ক্লাসে তোমরা 2 নম্বর স্কুলটা পেয়ে গেছো। আজকে তোমাদের আমি 3 নম্বর স্কুলটা করে দেখাবো। আমাদের সেকেন্ড ইউনিট চলছে, দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন, সেকেন্ড ইউনিট টেস্ট। তো 3 নম্বর স্কুলটা দেখো, আমাদের স্কুলটা আছে সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন। এই স্কুলটা করাবো। তো এখানে আমাদের দেখো 1 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে, একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ দাও। ঈষৎ স্বচ্ছ মাধ্যম বলতে যে বস্তুর মধ্য দিয়ে আলো হালকা যাতায়াত করতে পারে, মানে আলো তো যাতায়াত করতে পারবে কিন্তু ভালোভাবে যাতায়াত করতে পারবে না, তাকে বলবো আমরা ঈষৎ স্বচ্ছ মাধ্যম, যেটা তোমরা ঘষা কাচ বলতে পারো, ট্রেসিং পেপারও বলতে পারো। ঠিক আছে, ঘষা কাচ আমি লিখেছি। চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্নটা দিয়েছে এখানে, তড়িৎ চুম্বকের একটি ব্যবহার লেখো। তো তড়িৎ চুম্বকের ব্যবহার দেখো, আমি তোমাদের বই থেকে দেখাবো, পেজ নাম্বার 47 পাতায়। তো দেখো, তড়িৎ চুম্বকের অনেকগুলো ব্যবহার আছে। সাইকেলের ডায়নামাতে চুম্বকের ব্যবহার করা হয়, ইলেকট্রিক মিটারে চুম্বক ব্যবহার করা হয়, ফ্রিজের দরজায় চুম্বক ব্যবহার করা হয়, ইলেকট্রিক কলিং বেলে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। তো যে কোনো একটি তোমরা এখান থেকে দিয়ে দেবা। এর পরের প্রশ্নে আমরা চলে যাব। দেখো, এই যে 3 নম্বর প্রশ্নটা বলেছে, একটি বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ দিতে বলেছে। তাহলে বিক্ষিপ্ত প্রতিফলন দেখো, তোমাদের বইতে 28 পাতায় তোমরা চলে যাবা। দেখো, বিক্ষিপ্ত প্রতিফলনের ছবিটা দেখো। এই যে আমাদের বিক্ষিপ্ত প্রতিফলন বলতে দেখো, কোনো আলোর রশ্মি সমান্তরালভাবে আসবে। দেখো, সমান্তরালভাবে এসেছে, কিন্তু প্রতিফলনের সময় সমান্তরালভাবে প্রতিফলিত হবে না। দেখো, এদিকে বিভিন্ন দিকে প্রতিফলিত হবে। ঠিক আছে, আপতিত হওয়ার সময় আলোর রশ্মিগুলো সমান্তরালভাবে আপতিত হবে, কিন্তু প্রতিফলন হওয়ার সময় সমান্তরালভাবে প্রতিফলিত হবে না। তো এরকম যে প্রতিফলন, যে ঘটনাটাকে বলবো আমরা এই যে বিক্ষিপ্ত প্রতিফলন। ঠিক আছে, তো বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ তোমরা দিতে পারবা। সিনেমায় পর্দায় যে আলোর প্রতিফলন দেখা যায় সিনেমার পর্দায়, এটা একটা বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ, সবচেয়ে ভালো উদাহরণ। তারপরে গাছপালা, মাটি বা ঘরের দেওয়ালে যে প্রতিফলন দেখা যায়, সেটাও আমরা বলবো বিক্ষিপ্ত প্রতিফলন। ঠিক আছে, বিক্ষিপ্ত প্রতিফলন সংজ্ঞাও দেওয়া আছে। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটা দেখো, 4 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে, চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ হয়? এটা হয় তোমাদের মনে রাখবা 0.86 এই সংখ্যাটা হয়। তো এটা তোমাদের বই থেকে তোমরা পেয়ে যাবা। এখানে আমাদের দেওয়াই আছে, দেখো যে চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ? 0.86 গুণ। ঠিক আছে, এটা অ্যান্সার লিখবা। আমরা পরের প্রশ্নে চলে যাব। 5 নম্বর প্রশ্ন দেখো, বাল্বের ফিলামেন্টে কোন ধাতু দিয়ে তৈরি? তার বাল্বের যে ফিলামেন্ট, সেটা হচ্ছে টাংস্টন ধাতু। তো তোমরা এখানে অ্যান্সারটা লিখে দেবা টাংস্টন। এই যে টাংস্টন ধাতু দিয়ে তৈরি বাল্বের ফিলামেন্টটা। চলে যাবো আমরা পরের প্রশ্ন। দেখো, পরের প্রশ্নটা 6 নম্বর প্রশ্নটা কি বলছে আমাদের? 6 নম্বর প্রশ্নটা বলছে, আমাদের রাজ্যে কোথায় বায়ুকল থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়? খুবই ভালো প্রশ্ন। তো আমাদের রাজ্যে বকখালি থেকে। তাহলে তোমরা অ্যান্সারটা কি লিখবা? বকখালি। ঠিক আছে, বকখালি থেকে আমাদের বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় আমাদের রাজ্যে। চলে যাবো আমরা 2 এর প্রশ্নগুলো। দেখো, 2 এর প্রশ্নগুলো আমাদের কি বলছে। 2 এর 1 প্রশ্ন দেখো, পরিবেশ বান্ধব শক্তি বলতে কি বোঝায়? এই যে দেখো, এই যে 31 নম্বরে আছে, পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে? তো দেখো, অ্যান্সারটা দেখে নাও। যেসব শক্তিগুলি পরিবেশের ক্ষতি সাধন করে না, বরং পরিবেশ সংরক্ষণে সহায়তা করে, তাদের পরিবেশ বান্ধব শক্তি বলে। ঠিক আছে, এইভাবে তোমরা অ্যান্সারটা লিখে নিবা। পরের প্রশ্ন আমরা চলে যাব। 2 নম্বর প্রশ্ন দেখো, আমাদের বলেছি ফিউজ তার। এই যে 2 নম্বর প্রশ্ন, ফিউজ তার ব্যবহার করা হয় কেন? এখানে দেখো, ফিউজ তার বলেছে যে কোনো বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য। দেখো, যে কোনো বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ফিউজ তার ব্যবহার করা হয়। বাস এইটুকু কারণটা তোমরা লিখে নেবে এখান থেকে। এই যে ফিউজ তার ব্যবহার করা কেন হয়। চলে যাবো আমরা পরের প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, বর্তমানে বাজারে এলইডি লাইট বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে কেন? দেখো, এলইডি লাইট দীর্ঘস্থায়ী, তাই না, বেশি দিন লাস্টিং করে। তাহলে দীর্ঘস্থায়ীর জন্য, দীর্ঘমেয়াদে যাকে বলা হয়, দীর্ঘস্থায়ী আমরা লিখে দিচ্ছি, দীর্ঘস্থায়ী। ঠিক আছে, এলইডি বাল্ব খুব দীর্ঘস্থায়ী, অনেক দিন টেকসই হয় এবং তার উজ্জ্বলতা আলোয় হয়, আলো খুব ভালো দেয়। এই জন্য এলইডি লাইট বেশি পরিমাণে এখন ব্যবহার করা হচ্ছে। আর একটা কারণ আছে, এই এলইডি লাইটের যে বৈদ্যুতিক খরচটা খুবই কম হয়। ঠিক আছে, এটাও কারণ তোমরা লিখতে পারো, এলইডি লাইটের বৈদ্যুতিক খরচ খুবই কম এবং দীর্ঘস্থায়ী, তার জন্য এলইডি লাইট বর্তমানে বেশি পরিমাণে ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাব। দেখো, 4 নম্বর প্রশ্ন কি বলছে,
একটি মুক্ত বর্তনীর চিত্র অঙ্কন করো। এই যে তোমরা 52 পাতায় দেখো এই যে এখানে দেখো এই যে সুইচ অফ করা আছে, দেখো ছবিটা, সুইচ অফের ছবিটা দেখো তো এখানে টাচ করা নাই, তো এটাকে আমরা মুক্ত বর্তনীর উদাহরণ নিতে পারবো। ঠিক আছে, তার সঙ্গে তোমরা আরেকটা ছবি দিতে পারো, আমি তোমাদের দেখাই। এই যে এখানে দেখো এই যে আমাদের দেওয়া আছে একটা চিত্র, ঠিক আছে, এই যে দেখো এখানে মুক্ত বর্তনী বলতে দেখো যেখানে আমাদের টাচ করা নাই, এখানে ছুট আছে, এটা দেখো ছবিটা, এটাকে পুরো আমাদের একদম তারগুলো জয়েন করা আছে, তো এখানে আমরা বদ্ধ বর্তনী বলতে পারবো। আর এখানে যে আমাদের দেখো তারটা কাটা আছে এই জায়গাটা, এটাকে আমরা মুক্ত বর্তনীর চিত্র দিতে পারবো। তোমরা এটাও দিতে পারো। প্লাস এই যে আমাদের সুইচ অফ চিরাম চিত্র দেখালাম, এই চিত্রটা তো খুব ভালো চিত্র, মুক্ত বর্তনী। ঠিক আছে, এই যে মুক্ত বর্তনী এটাও তোমরা চিত্র দিতে পারো। তো আমি বলবো তোমাদের এটা তোমরা দিয়ে দিতে পারো, তবে সহজভাবে এই ছবিটা এঁকে নিতে পারবা। এভাবে ছবিটা এঁকে নিয়ে মুক্ত বর্তনীর চিত্রটা তৈরি হয়ে যাবে আমাদের। চলে যাবো আমরা পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। দেখো আমাদের বলেছে চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে। এই যেখানে লিখেছে চুম্বকের ঠিক মাঝখানের চুম্বকের আকর্ষণ ক্ষমতা প্রায় নেই বললেই চলে, ওই অঞ্চলকে চুম্বকের উদাসীন অঞ্চল বলে। দেখো একটা চুম্বক, এখানে ছবিটা, এই দেখো প্রান্তগুলিতে চুম্বকের যে প্রান্তে চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি থাকে, যে মেরু তাদেরকে বলা হয়। আর মাঝখানে দেখো এখানে কিন্তু এই যে লোহার যে গুঁড়োগুলো এখানে আকর্ষণ করেনি, তো এই যে আকর্ষণ ক্ষমতা নাই এই যে মধ্যে, তো এই জায়গাটাকে বলা হয় চুম্বকের উদাসীন অঞ্চল। এবার আমরা চলে যাবো 6 নম্বর প্রশ্ন। 6 দাগের বলছে বর্ণালী কাকে বলে। এই যে বর্ণালী কি, তো তোমরা এইভাবে অ্যান্সারটা দিয়ে দেবা, যে সাদা বা বহুবর্ণী মিশ্র আলোর বিচ্ছুরণের ফলে যে বিভিন্ন বর্ণযুক্ত যে আলোর পটি পাওয়া যায় তাকে বর্ণালী বলে। এভাবে তোমরা অ্যান্সারটা দিয়ে দেবা। এবার আমরা চলে যাব, দেখো 3 প্রশ্নগুলো আমাদের আছে বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মিলাতে বলেছে। তাহলে বাম পক্ষ ডান পক্ষ আমরা মিলিয়ে নেব। দেখো 3 যে একটা যদি দেখি আমরা, চৌম্বক দৈর্ঘ্য, তো চৌম্বক দৈর্ঘ্য আমাদের কার সঙ্গে মিলবে, চৌম্বক দৈর্ঘ্য তোমরা মিলাবা সি এর সঙ্গে। দেখো এই যে উত্তর ও দক্ষিণ মেরুর সংযোজক রেখাংশের দৈর্ঘ্যটাকে চৌম্বক দৈর্ঘ্য বলা হয়, তাই এটা আমাদের সি চলে যাবে। তাহলে আমি এখানে সি দিয়ে দিচ্ছি, দেখো সি নাম্বার দিয়ে দিলাম। সৌরকোষ, তাহলে সৌরকোষ তোমরা কোথায় পাবা, সৌরকোষ আমাদের হবে এই যে ই নাম্বারটা, দেখো সোলার কুকার, তাই না, যে এখানে আমাদের এটা ই নাম্বার দিতে পারি, এটা আমাদের ই নাম্বার। তাহলে সৌরকোষ আমাদের মিলবে সোলার কুকার। তার হচ্ছে প্রাকৃতিক বর্ণালী, তো প্রাকৃতিক বর্ণালী তোমরা এখানে পেয়ে যাবা, এটা ডিতে চলে যাবে। ডি করতে হচ্ছে দেখো রংধনু, তো প্রাকৃতিক বর্ণালী যেটা উদাহরণ, তাই না, রংধনু যেটাকে রামধনু বলা হয়, এটা আমরা এখানে ডি দিয়ে দেবো, এটা আমাদের ডি। তারের পাক সংখ্যা বৃদ্ধি, তো তারের পাক সংখ্যা বৃদ্ধি এটা আমাদের যাবে কত নম্বরে যাবে, এটা যাবে বিতে চলে যাবে। ঠিক আছে, এই যে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি, তাই না, তারের পাক সংখ্যা বৃদ্ধি বলতে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি, তো এই 4 নম্বরটা আমাদের যাবে বিতে যাবে। আর এলইডি, দেখো 5 নম্বর যেটা আছে এলইডি, এই এলইডি আমাদের যাবে কিসে, আমাদের এ নাম্বারে চলে যাবে। দেখো তড়িৎ শক্তি আলোক ও তাপ শক্তিতে রূপান্তর হয়, তড়িৎ শক্তি আলোক ও তাপ শক্তিতে রূপান্তর হয়, তাহলে এলইডি আমাদের চলে যাবে এ নাম্বারে। ঠিক আছে, এইভাবে আমরা মিলিয়ে নেব 4 সঙ্গে যেটা আমাদের মিল পাওয়া যাবে। তাহলে আমরা বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ প্রত্যেকটা মিলিয়ে দিয়েছি। এবার চলে যাবো 4 প্রশ্নগুলো। দেখো 4 দাগের, 3 দাগের প্রশ্নগুলো তো করিয়ে দিলাম। 4 দাগের প্রশ্নগুলো আমাদের কি বলছে, 4 1 নম্বরটা দেখো আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। বলছে সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি ওই আয়নার উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে। তাহলে এটা আমরা দেখো এই যে 4 1 নম্বর প্রশ্নটা আমরা বি নাম্বার অ্যান্সারটা হবে 0 ডিগ্রি। সমতল আয়নার সঙ্গে যদি লম্বভাবে কোনো একটি আলোকরশ্মি ওই আয়নার উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান 0 হবে। দেখো লম্বভাবে আসবে, তোমার দেখে এইভাবে যদি রশ্মিটা আসে, তাই না, লম্বভাবে, তার প্রতিফলন হওয়ার সময় এইভাবে দেখে এইদিকে যদি এভাবে আসে তো প্রতিফলিত হবে, এভাবে প্রতিফলিত হবে, কোণ কিন্তু তৈরি করবে না, তাই না। কোণ কখন তৈরি করে, যখন এই যে এইভাবে করে আসবে, কোনো কোণে আসবে, এটা যদি অবিলম্ব হয় তাহলে এইভাবে যাবে, আসছে এভাবে যাবে এভাবে, তখন কিন্তু দেখো অবিলম্বের সময় কোণ তৈরি করে। কিন্তু যদি লম্বভাবে আসে, লম্বভাবে আপতিত হলে প্রতিফলিত হওয়ার সময় এভাবে প্রতিফলিত হবে, এখানে কোনো কোণ পাওয়া যাবে না, তার জন্য আমাদের দেখো এটা 0 ডিগ্রি অ্যান্সারটা আসবে। এবার 2 নম্বরটা, 2 নম্বর প্রশ্ন কী বলেছে, চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা হলো না, এটা আমাদের হবে সি নাম্বার। ঠিক আছে, এটা কিসে যাবো আমরা, এটা যাবো আমরা সিতে চলে যাব। এই যে সি নাম্বার হবে আকর্ষণ ও বিকর্ষণ উভয় ধর্মের পরীক্ষার ক্ষেত্রে আমরা বলতে পারবো চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা হলো। ঠিক আছে, এটা আমাদের কত নাম্বার আসবে, সি নাম্বার অ্যান্সারটা আসবে। চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা হলো আকর্ষণ ও বিকর্ষণ উভয় ধর্মের পরীক্ষা। ঠিক আছে, এটা সি নাম্বার অ্যান্সার দেবো।
আচ্ছা, এবার আমাদের দেখো বড় প্রশ্নগুলো আছে, তো বড় প্রশ্ন তোমরা বই থেকে পেয়ে যাবো। আমি চলে যাবো লাইফ সায়েন্সে। তো লাইফ সায়েন্সের যে প্রথম প্রশ্নটা আছে আমরা দেখে নেব কী প্রশ্নটা আছে, যে মূলের বর্ধনশীল অঞ্চলের ঠিক উপরের অবস্থিত রোয়া রোয়া জায়গাটির নাম কি? তো এই যে রোয়া রোয়া জায়গাটির নাম সেটা তোমাদের জানতে হবে। এটা হচ্ছে আমাদের বি নম্বর, এটাকে মূলরম অঞ্চল বলা হয়। ঠিক আছে, যে মূলের বর্ধনশীল, যেখানে মূলটা, যে জায়গায় মূলটা বর্ধনশীল মানে বেড়ে ওঠে, সেই অঞ্চলের ঠিক উপরের অবস্থিত আছে রোয়া রোয়া জায়গাটি, সেই জায়গাটিকে বলা হয় মূলরম অঞ্চল। ঠিক আছে, এটা মনে রাখবো। একটা আমরা করে দিলাম। দুইটা দেখো, কাণ্ডের যে জায়গা থেকে পাতা বা শাখা বের হয় সেই জায়গাটিকে কি বলা হয়? তো আমাদের জানতে হবে, খুবই ভালো প্রশ্ন। সেটাও আমাদের বলা হয় পর্ব। ঠিক আছে, এই পর্ব থেকেই কী বের হয়? কাণ্ডের পর্ব থেকে পাতা ও শাখা বের হয়। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন, ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি কি? তাহলে দেখো তোমাদের জানতে হবে, ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটিকে বলা হয় আমাদের ডিম্বাশয়। ডি নম্বর আনসারটা হবে। ঠিক আছে, এই যে ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি কিন্তু ডিম্বাশয়। ডিম্বাশয় থেকেই কি ফুল থেকে ফলে পরিণত হয়। 4 নম্বর, মৃদুভেদী অঙ্কুরোদ্গম ঘটে কিসে ঘটে? তো এখানে তোমাদের 4 নম্বর যে অ্যান্সারটা আসবে সেটা হবে আমাদের এই যে তেঁতুল বীজে, তাই না? এ নাম্বার, মৃদুভেদী অঙ্কুরোদ্গম ঘটে তেঁতুলের বীজে, এটা অ্যান্সার আমাদের আসবে। চলে আসবো আমরা 2-এর 1 নম্বরে। 2-এর 1 নম্বরে বলছে কলা পাতায় বলছে ড্যাশ শিরাবিন্যাস দেখা যায়। তা কলা পাতায় কীরকম? এখানে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায় কলা পাতায়। সমান্তরাল হবে, এটা সমান্তরাল, সমান্তরাল। 186 পাতায় তোমাদের যেতে হবে। 186 পাতা আছে। দেখো এই যে কলা পাতার মাঝখানে শিরাগুলো দেখো সমান্তরালভাবে অনেকগুলো শিরা বেরিয়েছে সমান্তরালভাবে। তাহলে এখানে যে বলেছে বিন্যাস কীভাবে হবে? কলা পাতার শিরাগুলো সমান্তরালভাবে হবে। ঠিক আছে, অ্যান্সারটা কী লিখবা? এই যে সমান্তরালভাবে। চলে যাবো 2 নম্বর। 2 নম্বর প্রশ্নটা বলেছে ভুট্টা বীজে ভ্রূণের খাদ্য কার মধ্যে জমা থাকে? শস্যে। এখানে তোমার অ্যান্সারটা কী দিতে বা? শস্যে, শস্যের মধ্যে জমা থাকে। আচ্ছা, এবার চলে যাবো সত্য মিথ্যা 3-এর প্রশ্নগুলো। তো দেখো 3-এর প্রশ্নগুলো আমাদের কি বলছে, ব্যাপনে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়? না, ব্যাপনে না, এটা অবিশ্রবণে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়। তাহলে ব্যাপনে বলেছে বলে এটা কী হবে? অ্যান্সারটা মিথ্যা। তাহলে আমি ক্রস দিয়ে দিলাম, দেখো ঠিক আছে, এটা মিথ্যা হবে অ্যান্সারটা। আর পরের প্রশ্নটা দেখো, স্কুটেলাম একবীজপত্রী বীজের বৈশিষ্ট্য? হ্যাঁ, স্কুটেলাম একবীজপত্রী বীজের বৈশিষ্ট্য, এটা কিন্তু আমাদের সত্য। আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আমাদের সত্য। এবার চলে যাবো 4-এর প্রশ্নগুলো। দেখো 4-এর প্রশ্নগুলো, 4-এর 1-এর প্রশ্নটা বলছে ফুলের স্ত্রী স্তবকের এককের নাম কি? এটা আমাদের লিখতে বলেছে। তাহলে দেখো এটা তোমরা লিখবা ডিম্বকোষ বা কার্পেল। অ্যান্সারটা লিখবা ডিম্বকোষ, ডিম্বকোষ বা কার্পেল। ঠিক আছে, বা কার্পেল। ঠিক আছে, ডিম্বকোষ আমি বলে দিলাম, এটাকে কার্পেলও বলা হয়, ডিম্বকোষ বা কার্পেল। 2 নম্বর প্রশ্ন দেখো, বীজ ত্বকের বাইরের স্তরটিকে কি বলে? এটাকে বলা হয় বীজ বহিত্বক বা টেস্টা। তা আমি এখানে টেস্টা লিখে দিচ্ছি, টেস্টা, বীজ বহিত্বক বা টেস্টা। ঠিক আছে, পরের প্রশ্ন চলে যাবো আমরা 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি দেখো কি বলছে, কুমড়োর আকর্ষ কোন অঙ্গের রূপান্তর? তো কুমড়োর আকর্ষ তোমাদের জানতে হবে, এটা পাতার রূপান্তর। কোন অঙ্গের? এটা হবে অ্যান্সারটা পাতার, পাতার রূপান্তর, পাতার রূপান্তর। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো তো আমাদের অবজেক্টিভ প্রশ্নগুলো আমরা করে দিয়েছি। এরপরে বড় প্রশ্নগুলো আছে, এগুলো বই থেকে কমন পেয়ে যাবা। তাহলে আমাদের আজকের ক্লাস হয়ে গেছে, এর পরবর্তী ক্লাস তাড়াতাড়ি তোমাদের আসবে। তাহলে তোমাদের ভিডিওগুলোতে লাইক এবং ভিডিওগুলো শেয়ার অবশ্যই করতে হবে। তাহলে আমাদের প্রথম আজকে যে 3 নম্বর স্কুলটা তোমাদের দেওয়া কমপ্লিট, পরে যে 4 নম্বর স্কুলটা আমরা তাড়াতাড়ি নিয়ে চলে আসবো।